আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জুলাই আগস্ট গণহত্যায় মানবতা বিরোধী অপরাধ মামলার প্রথম রায় কাল। শেখ হাসিনা সহ আসামিদের সর্বোচ্চ শাস্তি ও সম্পদ জব্দের আবেদন প্রসিকিউশনের, পাবে না কোনো অনুকম্পা। রায় ঘিরে যে কোনো নাশকতা ঠেকাতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর সহ কয়েকটি জেলায় বিজিবি মোতায়েন। সাভারে সড়কে পার্কিং করা বাসে আগুন, অল্পের জন্য চালকের প্রাণ রক্ষা। শিক্ষার্থীদের সাথে পরিবহন শ্রমিকদের হাফ ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে বরিশাল বাস চলাচল বন্ধ। এবং মাদারীপুরে রাস্তার দুপাশের গাছ কেটে কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের নেতাকর্মীদের সড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। জুলাই গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার আগামীকাল প্রথম রায় ঘোষণা। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করবেন। আসামিদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি তাদের সম্পদ জব্দ করে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানিয়েছে প্রসিকিউটর MH তামিম জানিয়েছেন, রায় ঘোষণার পর ইন্টারপোলের কাছে আবারও আসামিদের গ্রেফতারের আহ্বান জানানো হবে। নারী হলেও শাস্তির ক্ষেত্রে পলাতক শেখ বিশেষ কোনো সুবিধা পাওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন হুমান চিশতি। জুলাই গণ আন্দোলনে বিপ্লবী ছাত্র জনতাকে দমাতে নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মারা যায় প্রায় ১৪০০ মানুষ। ওই ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে বিচারিক কার্যক্রমের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় গত ২৩ অক্টোবর। ২৭ নভেম্বর রায় দেওয়ার কথা গত বৃহস্পতিবার জানিয়ে দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের কোনো মামলার এটি হবে প্রথম রায়। জুলাই গণঅভ্যুত্থানের পরে পুনর্গঠিত ট্রাইব্যুনালের রায় নিয়ে রোববার সাংবাদিকদের সাথে কথা বলেন প্রসিকিউটর গাজী MH তামিম। জানান, রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশনে। আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ। একই সাথে তাদের সম্পদ বাজেয়াপ্ত করারও আর্জি জানানো হয়েছে। কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের পাশাপাশি এখানে আরেকটি দণ্ডকে এখানে সংযোজিত করা হয়েছে, তা হলো আসামিদের সম্পদ বাজেয়াপ্ত করে ভিকটিম, আহত, নিহত বা এই ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত তাদের বরাবর হস্তান্তর করা। যেহেতু এই ট্রাইব্যুনালে ফাইন্যান্সিয়াল কম্পেনসেশনটা আছে, আমরা সেজন্য এটা চেয়েছি। রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই, আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই। রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল এখানে পড়ে শোনাবেন, সেই অংশটুকুও ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ টেলিভিশনের সাথে চুক্তিবদ্ধ যে কয়েকটি সংস্থা আছে এবং বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে এদেশের সকল গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবেন। পলাতক আসামিদের ফিরিয়ে আনার বিষয়েও কথা বলেন গাজী তামিম। রায় যদি ট্রাইব্যুনাল ওনার বিরুদ্ধে শাস্তি প্রদান করেন, তাহলে আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো তার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য। রায় পরবর্তী মামলার কার্যক্রম নিয়েও কথা বলেন প্রসিকিউটর তামিম। আইনে পরিষ্কার করে বলা আছে যে যদি আসামি পলাতক হয় তাহলে রায় প্রদানের পর থেকে ৩০ দিনের মধ্যে উনি আপিল করতে পারবেন, যদি উনি গ্রেফতার হন অথবা উনি ট্রাইব্যুনালে এসে সারেন্ডার করেন। আদারওয়াইজ স্টেট ডিফেন্সের অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল ফাইল করার কোনো এখতিয়ার নেই। বিদেশি গণমাধ্যমে শেখ হাসিনার দায় অস্বীকার রায়কে প্রভাবিত করবে না বলেও মন্তব্য করেন তিনি। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। আগামীকাল ট্রাইব্যুনাল যে রায় দেবে তা কার্যকর হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দেশে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে বলেও জানান তিনি। দুপুরে বরিশালে আইন শৃঙ্খলা বাহিনী সহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ফ্রি, ফেয়ার, উৎসবমুখর করতে মাঠ প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নেবার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা সবাই প্রস্তুত আছি। রায়ের মাননীয় কি বলে ট্রাইব্যুনাল কি রায় দেয় তা আমরা তো জানি না, বাট রায় যাই দেয় তো কার্যকরী হবে এবং জনগণ এবং যার এই হেতু সবাই এটা মেনে নিবে, যেহেতু তারা তো স্বাধীন বিশৃঙ্খলা ঠেকাতে অনেক, তারা পুরোটা প্রস্তুত।
বরিশালের শিক্ষার্থীদের বাস ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ এবং হামলাকারীদের শাস্তির দাবিতে সকাল থেকে বরিশাল থেকে সারা দেশে বাস চলাচল বন্ধ রেখেছে জেলা পরিবহন মালিক ও শ্রমিকরা। এতে চরম দুর্ভোগে পড়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল যাত্রীরা। এর আগে শনিবার সন্ধ্যায় হাফ ভাড়া নিয়ে দ্বন্দ্বে বরিশালের নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে পরিবহন শ্রমিক ও বিএম কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে দুপক্ষের অন্তত ৩০ জন আহত হন। মাদারীপুরের ঢাকা মহাসড়কের ডাসার উপজেলার গোপালপুর থেকে মেলকাই পর্যন্ত শাটডাউন কর্মসূচি পালন করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাস্তার দুপাশের গাছ কেটে ফেলে সড়ক অবরোধ করলে দুই দিকে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ভোর ৪টা থেকে ৬টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। এ সময় কালকিনি উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা শাটডাউন সফল করার জন্য বিক্ষোভ মিছিল করে। সকাল হওয়ার সাথে সাথেই মাদারীপুরের আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় বিএনপি ও জামাতের নেতাকর্মীরা সড়কটি দ্রুত স্বাভাবিক করতে কাজ শুরু করেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়। যশোর ২ ঝিকরগাছা চৌগাছা আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার মুসলেউদ্দিন ফরিদ তার সংসদীয় এলাকায় গণসংযোগ করেছেন। ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নে পথসভায় দলটির স্থানীয় নেতারা একটি বৈষম্যহীন মানবিক রাষ্ট্র বিনির্মাণে ফরিদকে জয়যুক্ত করার আহ্বান জানান। গণসংযোগ শেষে গদখালী বাজারে জামায়াত ইসলামের স্থানীয় কার্যালয় উদ্বোধন করেন মুসলেউদ্দিন ফরিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিম, সেক্রেটারি মোহাম্মদ নজরুল ইসলাম খান, গদখালী ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ হাদিউজ্জামান সহ অন্য নেতারা। নওগাঁয় বৈদ্যুতিক মিটার চুরির সঙ্গে জড়িত আন্তজেলা চোর চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বৈদ্যুতিক মিটার ও চুরির কাজে ব্যবহৃত ৮টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সরোয়ার জানান, দীর্ঘদিন ধরে নওগাঁ, জয়পুরহাট এবং বগুড়া জেলায় রাতের আধারে বৈদ্যুতিক মিটার চুরি করে সংঘবদ্ধ একটি চোর চক্র। চক্রের সদস্যরা মিটার চুরির পর তা ফিরে পেতে মোবাইল ফোন নম্বর মিটার বক্সের মধ্যে রেখে যেতেন। পরে এসব নাম্বারে ফোন করলে বিকাশ ও নগদের মাধ্যমে টাকা দাবি করতেন তারা। তিনি আরও বলেন, সম্প্রতি নওগাঁয় একটি রাইস মিল ও ডিপ টিউবওয়েলের বৈদ্যুতিক মিটার চুরি হয়। পরবর্তীতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকা হতে তাদের গ্রেফতার করে। রাজশাহীতে সম্মিলিত নাগরিক কমিটির উদ্যোগে নতুন বাংলাদেশ বিনির্মাণে নারীদের অংশীদারিত্ব, বাস্তবতা ও করণীয় শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টায় রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক প্রফেসর ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল। আলোচনায় বক্তারা বলেন, নতুন বাংলাদেশ গঠনে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, শিক্ষাক্ষেত্রে অগ্রগতি ও সামাজিক উন্নয়নে অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কর্মক্ষেত্রে যৌন হয়রানি, আর্থিক নিয়ন্ত্রণের অভাব এবং পারিবারিক দায়িত্ব নারীর অগ্রযাত্রায় বড় প্রতিবন্ধকতা হিসেবে রয়ে গেছে। বৈঠকে এসব চ্যালেঞ্জ মোকাবেলায় নারীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করা হয়। হাসিনার বিরুদ্ধে গণহত্যার রায়ের মাধ্যমেই প্রমাণিত হবে ফ্যাসিবাদরা আর কখনো বাংলাদেশের রাজনীতিতে জায়গা পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সুপু। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার মধুপুর মাদ্রাসায় খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির পীর সাহেব আব্দুল হামিদের সাথে সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন। আওয়ামী লীগ সবসময় আগুন সন্ত্রাসের রাজনীতি করেছে দাবি করে সুপু বলেন, এতে কোনো লাভ হবে না। শেখ হাসিনার বিচার এই বাংলাদেশের মাটিতেই হবে। বিএনপি কখনো আগুন সন্ত্রাসে বিশ্বাসী না, কোনো ভাঙচুরি বিশ্বাসী না। এটি যা কিছু করে ফেসিবাদ আওয়ামী লীগরাই করেছে। এই কাজগুলি কইরা সরকার পতন করবে এত সহজ না, সম্ভব না। বিচার বাংলাদেশে হবে, যে রায় হবে সর্বোচ্চ রায় হবে। এই রায়ের মাধ্যমেই প্রমাণিত হবে দেশে কোনো ফেসিবাদ আর কখনো বাংলাদেশে আসবে না।
নাটোর শহরের প্রধান সড়কের উভয় পাশে সড়কের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে সড়ক বিভাগ। সড়ক বিভাগের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরী ও নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকারের নেতৃত্বে সড়ক বিভাগের পৃথক টিম সকাল থেকে শহরের ফুলবাগান ও খ্রিস্টান মিশনারিজ হসপিটাল এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু করে। উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পর অনেকেই তাদের অস্থায়ী স্থাপনা সরিয়ে নেন। এ অভিযান নিয়মিত চলমান থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।